হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে রকি ভাই অফ বাংলা সিনেমা নিয়ে। ইয়েস, কেন আমি রকি ভাইয়ের কথা বলছি সেটা আমি আপনাদেরকে আগে বলে দিই, লোকে অনেকে হাসতে পারে। রকির গল্পটা কি ছিল? কেজিএফ আমরা কি দেখেছিলাম, যে একটা অলরেডি এস্টাবলিশড এম্পায়ার আছে, রকি বাইরে থেকে আসছে, সেই এম্পায়ারের মধ্যে ঢুকছে, সেই এম্পায়ারটাকে পুরোপুরি টেক ওভার করে নিচ্ছে এবং পুরো ওখানকার রাজা হয়ে যাচ্ছে। ফ্রম র্যাগস টু রিচেস স্টোরি, ঠিক আছে? তো এই যে লোকটার কথা আজকে আমরা এই ভিডিওর মধ্যে বলছি, তারও এই বাংলা সিনেমাতে স্টোরিটা কিন্তু মানে সেম গ্রাফ ফলো করে এবং তার অ্যাটিটিউডটাও কিন্তু রকি ভাইয়ের মতো আনঅ্যাপোলজেটিক। এবার সেটা হচ্ছে শিবপ্রসাদ মুখার্জি। এবং শিবপ্রসাদ মুখার্জি, নন্দিতা রায় নিজেদের যে জায়গাটা করেছে, তারা খুব সফল ডিরেক্টর, তাদের অডিয়েন্স বেশ আছে এবং অডিয়েন্স তাদেরকে প্রচন্ড ট্রাস্ট করে। শিবপ্রসাদ মুখার্জির গল্পটার উপর বেশি ফোকাস এই কারণে করছি কারণ শিবপ্রসাদ মুখার্জি আরো মানে কোনো রিসোর্স নেই, কোনো ব্যাকআপ নেই, এরকম একটা জায়গা থেকে উঠে এসছেন। তো সেই জন্যই আর কি এই ভিডিওটার মধ্যে তার উপরই ফোকাসটা থাকবে। এবং এই যে একটা আনঅ্যাপোলজেটিক অ্যাটিটিউড, যেটা আমি প্রথমে বললাম, যেটা রকি ভাইয়ের অ্যাটিটিউড আর কি, যে ফুল অফ সোয়াগ, যখন আমি সাকসেস দিচ্ছি না তখনও কিন্তু। তো শিবপ্রসাদ মুখার্জিরা যখন ঠিক করেন যে তারা ছবি বানাবেন, তখন কিন্তু এই ধরনের ছবি বাংলা ইন্ডাস্ট্রিতে হতো না। তো সেই কিন্তু তারা কিন্তু ভরসা রেখে গেছে নিজেদের কন্টেন্টের উপর। তখন কিন্তু ইনিশিয়ালি এই ছবিগুলো কিন্তু যে বিশাল মেগা ব্লকবাস্টার হয়েছে, প্রচুর যে চলেছে, তা কিন্তু নয়। এবং এই ছবিগুলো কিন্তু সেই লেভেলে প্রচার ইত্যাদি তখন সেই মাপের হতো না, কারণ তখন ইট ওয়াজ ডমিনেটেড বাই কমার্শিয়াল ফিল্মস অ্যান্ড দের ওয়ার ফিউ প্রডিউসার্স যারা পুরো ফিল্মটা মানে ইন্ডাস্ট্রিটাকে ডমিনেট করতো। তো কিন্তু তারা কিন্তু পর ছবি বানিয়ে গেছে এবং সেই ছবিগুলো ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছে, ধীরে ধীরে তাদের অডিয়েন্স তৈরি হয়েছে এবং তারপরে ফাইনালি 2015-তে এসে বেলা শেষে দে বাস্ট আউট, মানে ব্রেক থ্রু, যে ফিল্মটা থেকে তারা আর কি একদম মানে ওয়ান অফ দ্য লিডিং মোস্ট ডিরেক্টর ডুও হয়ে গেছে এবং তার পরবর্তীতে পর সাকসেস দিয়েছে। এবার এই যে সাকসেসটা, শিবপ্রসাদ মুখার্জি, নন্দিতা রায়ের যে সাকসেস, সেই সাকসেসটা কিন্তু তাদের পুরোপুরি নিজের। এই সাকসেসটা কেন আমি বলছি পুরোপুরি নিজের, বাকি ডিরেক্টরসদের ক্ষেত্রে কি হয় যে তারা যখন বড় প্রোডাকশন হাউসের ব্যাকিং পেয়েছে, বাকি যারা স্টার ডিরেক্টরস আমাদের ইন্ডাস্ট্রিতে রয়েছে, তাদের পিছনে কিন্তু বড় ব্যাকআপস ছিল। তাই সেই বড় প্রোডাকশন হাউস কিন্তু তাদেরকে ভালো রিলিজ করে দিয়েছে, ভালো প্রমোশন করে দিয়েছে। এখানে কিন্তু পুরো জিনিসটাই তাদেরই হাতে, তাদেরকেই রিলিজ ভাবতে হচ্ছে, তাদেরকেই প্রমোশন করতে হচ্ছে, পুরো জিনিসটা। ইভেন কোথা থেকে টাকা জোগাড় করতে হবে সেই জিনিসটাও তাদেরকেই ভাবতে হচ্ছে। বাকিদের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না, তারা আরামসে ছবিটা বানাতে পারছে, তাদেরকে খালি স্ক্রিপ্ট লিখতে হচ্ছে, পিচ করতে হচ্ছে, অ্যাপ্রুভ হচ্ছে, তার পরবর্তীতে ফান্ডিংও পেয়ে যাচ্ছে, তারা যখন এস্টাবলিশ প্রোডাকশন হাউস হচ্ছে, রিলিজও ভালো পেয়ে যাচ্ছে, প্রমোশনও পেয়ে যাচ্ছে। বাট এই জার্নিটাতে যেটা হয়েছে, যে হয়তো ইনিশিয়ালি তাদেরকে স্ট্রাগল করতে হয়েছে কিছু বছর, কিন্তু বাকি ডিরেক্টরসরা যেটা শিখতে পারেনি, যেটা শিবপ্রসাদ নন্দিতা রায় জানেন, সেটা হচ্ছে যে কিভাবে এই পুরো প্রসেসটা মানে ইন অ্যান্ড আউট পুরো প্রসেসটা তাদের পুরো গ্রাস্প হয়ে গেছে। তাই জন্য আজকে দেখুন তারা কি সফলভাবে ছবি বানাচ্ছে। কেন বলুন তো? কারণ পুরো মানে টাকা ফান্ডিংটা জোগাড় করা থেকে শুরু করে আর রিলিজ অবধি পুরো চেনটা তাদের হাতে। এটা কিন্তু দারুণ একটা ব্যাপার। যে প্রডিউসার হলে কি কি ফায়দা হয়, সবচেয়ে প্রথম হচ্ছে যে প্রতিটা ছবির ডিফারেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি দরকার পড়ে। তো সেইটা কিন্তু সেই অনুযায়ী কন্টেন্টটা কিরকম মার্কেটিং স্ট্র্যাটেজি সেটার জন্য দরকার পড়ছে, এটা কিন্তু সবচেয়ে ভালো ডিরেক্টরই বলতে পারবে যে ছবিটাকে লিখেছে বা ভেবেছে। তো সেইটাই কিন্তু হয় তাদের। দেখবেন বিভিন্ন সিনেমার ক্ষেত্রে বিভিন্ন রকমের মার্কেটিং স্ট্র্যাটেজি, এবং শিবপ্রসাদ মুখার্জিকে মার্কেটিং জিনিয়াস বলা হয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তো সেই কিন্তু সেটা খুব সফলভাবে করতে পারে, যেহেতু সে প্রথম থেকে করে আসছে এবং একটা করছে, ধরুন ফেল করেছিল প্রথম দিকে, তার পরবর্তীতে নেক্সট ছবিতে কিছু ট্রাই করছে, এরকম করতে সেই যেহেতু এক্সপিরিয়েন্সটা গ্যাদার করেছে। বাকি ডিরেক্টরদের কিন্তু মার্কেটিং এর সম্পর্কে আইডিয়া নেই, তারা কিন্তু কনভেনশনাল পাথটাই ফলো করবে। কিন্তু শিবপ্রসাদ মুখার্জি যেহেতু ইনিশিয়ালি ওই স্ট্রাগলটা করেছে, তাই জন্য সে কিন্তু জেনে গেছে। সেম ভাবেই যে আর আপনি ডিরেক্টর যখন নিজেই প্রডিউসার হয়ে যাচ্ছে, তখন সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কি জানেন? যে আপনার যে গল্পটা যেভাবে বলার ইচ্ছা করছে আপনি সেইভাবে বলতে পারবেন। অন্য ডিরেক্টরদের ক্ষেত্রে কিন্তু প্রডিউসারের চাপ থাকে, সে প্রডিউসার সেই মুহূর্তে যে গল্পটা করতে চাইছে, যে ধরনের ছবি করতে চাইছে, আপনাকে সেই ধরনের ছবি করতে হবে। তো সেইটা কিন্তু এদের ক্ষেত্রে হয় না। এরা যখন যে গল্প ইচ্ছা করছে সেটা বানাচ্ছে, সেটা যে কোনো টাইপের গল্প হতে পারে, যে কোনো জনরার হতে পারে, কিন্তু সেটা নিজের ইচ্ছে মতো বানাচ্ছে। বাকি ডিরেক্টরদের সেই ফ্রিডমটা নেই। আর ফান্ডের কন্ট্রোলটা ডিরেক্টরের হাতে থাকলে যেটা অ্যাডভান্টেজ হয়, সেটা হয় যে সিনেমা যে অন স্ক্রিনে আমরা দেখতে পাই সেটা কিন্তু খুব ভালো তৈরি হয়। তাহলে তার কারণ হচ্ছে, কারণ ডিরেক্টর এক্স্যাক্টলি নিজে জানে যে কোন জায়গাটা আমার পয়সা খরচা করার দরকার আছে। ধরুন একটা পার্টিকুলার সিনে কতটা কি জিনিসপত্র দরকার আছে সেটা সেই ডিরেক্টর বুঝতে পারছে, সেই সেখানে ততটাই খরচা করবে, আর যেখানে চাপার জিনিস সেখানে চাপবে। কিন্তু যখন জেনারেলি আপনি কোনো প্রডিউসারের আন্ডারে কাজ করছেন, সে তো একটা লাইন প্রডিউসার অ্যাসাইন করে, বা সে আপনি যা রিকুইজিশন দিলেন আপনাকে দিল না, নানান রকমের ট্রাবল ক্রিয়েট করলো, সে কস্ট কাট ডাউন করছে। তো সেখানে আপনি কিন্তু আপনার ভিশনটাকে স্ক্রিনে ফোটাতে পারবেন না, সেখানে একটা ডেফিনেটলি গ্যাপ চলে আসবে। সেই চ্যালেঞ্জটা কিন্তু প্রতিটা ডিরেক্টর ফেস করে অ্যাপার্ট ফ্রম দেম। এই যে একটা সফলভাবে পুরো ইকোসিস্টেম তৈরি করা, এটা কিন্তু এই ডিরেক্টর ডুও করে দেখিয়েছেন। এবারে শিবপ্রসাদ মুখার্জির কথা যদি আমি পার্টিকুলারলি বলি, এই যে অ্যাটিটিউডটা, যে একটা নিজের পুরো সাম্রাজ্য তৈরি করা, প্রথমে ঢোকা,
একটা নেক্সাস, সেই নেক্সাসকে চোখে চোখ রেখে চ্যালেঞ্জ করা এবং তাদের সামনে দাঁড়িয়ে একের পর এক ছবি বানিয়ে এবং সফল করে। এবং প্রথম দিকে এরকম ছিল যে ইন্ডাস্ট্রিতে বাকি সবাই ওয়েট করতো যে এদের ছবি কবে ফ্লপ হবে, বা একটা ছবি যখন বেলা শেষে চলে গেছে তখন পরেরটা বলতো যে আরে ইয়ে চল গিয়া কিসমতকে মারে, আগলা ওয়ালা তো পাক্কা ফ্লপ করেগা। পরেরটাও তারা ব্লকবাস্টার দিয়ে দিল প্রাক্তন। তার পরবর্তী ঠিক আছে এটা চলে গেছে ফ্লুক, পরেরটা শিওর ফ্লপ। আর পরবর্তীতে এসে গেল পোস্ত। আর পোস্তর পরবর্তীতে যখন হামি অ্যানাউন্স হলো তখন তো ইন্ডাস্ট্রি ধরে নিয়েছিল যে এরা ওভার কনফিডেন্ট হয়ে গেছে, কারণ এবারে তারা কোনো অ্যাক্টার্সদেরকে অব্দি কাস্ট করছে না, নিজেই আর কি মানে ফেস আর কি, এবং একটা বাচ্চা রয়েছে। তো সেই ছবিটা আরো বড় ব্লকবাস্টার হলো, সব রেকর্ড ভেঙে দিল, এবং তারপর থেকে দের ওয়াজ নো লুকিং ব্যাক। লোকে কিন্তু আর, এবং এই যে বললাম এই সাকসেসটা পুরোপুরি তাদের নিজেদের তৈরি করা সাকসেস। তাই জন্য এখানে, এবং আরো একটা জিনিস দেখবেন, লক্ষ্য করবেন যে এটাতে কিন্তু কোনো স্টারের ওপরও ডিপেন্ডেন্সি নেই। এইটা একটা সবচেয়ে ভালো জিনিস যে আপনাকে কোনো স্টারের ডেটের জন্য অপেক্ষা করতে হবে না। নন্দিতা রায় যে ছবি বানাতে চাইছে, এক তো শিবপ্রসাদ মুখার্জি নিজে খুব বড় অভিনেতা, তিনি থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন এবং তিনি অসাধারণ একজন অভিনেতা। তো তাদেরকে কিন্তু কখনো কোনো স্টারের জন্য ওয়েট করতে হয় না। তারা কিন্তু নন স্টার কাস্ট নিয়ে বড় বড় হিট দিতে জানে, মানে আমি নন স্টার কাস্ট ফিল্ম অথচ হিউজ ব্লকবাস্টার, তো সেটা কিন্তু তারা করতে জানে, পুরোটাই হচ্ছে কন্টেন্টের দমে। এটা কিন্তু একটা বিগেস্ট অ্যাডভান্টেজ। বাকি ডিরেক্টরদেরকে কিন্তু স্টারদের দ্বারস্থ হতে হবে, তাদেরকে 50 বার পিচ করতে হবে, এর পিছনে ঘুরতে হবে, ওর পিছনে ঘুরতে হবে, একে কনভিন্স করতে হবে, কিন্তু এখানে ডিরেক্টর নিজেই স্টার। এবং আজকে জাস্ট ভাবুন যে একটা টাইমে তাদের সিনেমাকে নিয়ে ঠাট্টা হতো, তারপরে প্রত্যেকে চাইতো যে তাদের সিনেমা ফেল করুক, আর আজকে তাদের সিনেমাটাই হয়ে গেছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড এবং সেটাকে কপি করে করে সবাই ছবি বানাচ্ছে। দ্যাটস কল্ড সাকসেস, ট্রু সাকসেস। দেখুন তাদের সিনেমার অ্যাস্থেটিক্স এর সাথে অনেকে হয়তো আমরা এগ্রি নাও করতে পারি, কিছু ছবির ক্ষেত্রে আমার যেরকম পছন্দ হয় না, আমি ওপেনলি সেটা বলেছি বিভিন্ন ভিডিওতে, বাট সেইটা কিন্তু তাদের যে অডিয়েন্স আছে তারা কিন্তু ডাইরেক্টলি অডিয়েন্সের সাথে কমিউনিকেট করে, তাদের অডিয়েন্সের সাথে তাদের লয়্যালটি আছে। তারা কিন্তু ইন্ডাস্ট্রির প্রতি, ইন্ডাস্ট্রিতে কি ট্রেন্ড চলছে, এইটা হবে ওটা হবে, একে ইমপ্রেস করতে হবে না, তারা ইন্ডাস্ট্রিকে ইমপ্রেস করে না, তারা কিন্তু অডিয়েন্সের সাথে ডাইরেক্টলি কমিউনিকেট করে। ওই জন্য আপনি গিয়ে দেখবেন যে অডিয়েন্সের মধ্যে এই যে এত নেগেটিভিটি হয়েছে, এত কিছু হয়েছে, তো এই আরজিকর কাণ্ডটার পরে সেলিব্রিটি ব্যাশিং নেক্সট লেভেলে গিয়ে হয়েছে, কিন্তু আপনারা দেখবেন বহুরূপীর যে প্রমোশন হচ্ছে সেখানে একটা অডিয়েন্সও কিন্তু গালাগাল দেয়নি। তারা কিন্তু প্রত্যেকে বহুরূপীর জন্য ওয়েট করে আছে, দে আর ইগারলি ওয়েটিং ফর দ্য ফিল্ম, দে লাইকিং দ্য টিজার, এবং সেটা খুবই ভালো হয়েছে। সেটা মানে কোয়ালিটি তো দুর্দান্ত হয়েছে, গানটা থেকে শুরু করে টিজার থেকে শুরু করে প্রতিটা জিনিসে। বাট আমি বলছি সেখানে কিন্তু কোনো রকমের কোনো ব্যাশিং ইত্যাদি এই পার্টিকুলার প্রোডাকশন হাউসের ক্ষেত্রে আমরা দেখতে পাই না। তারা কোনো পলিটিক্যাল এতে জড়ায়ও না, তারা তাদের কাজটা করে যায়, তারা নিজেদের গল্পটা বলে যায় এবং অডিয়েন্সের সাথে ডাইরেক্টলি কমিউনিকেট করে, উইচ ইজ দ্য বেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড। এই দেখবেন এস রাজামৌলি, এত বড় ডিরেক্টর, তিনি দেখবেন একটা ইন্টারভিউতে বলছিল, অনুপমা চোপড়ার সাথে ইন্টারভিউ ছিল, সেখানে তিনি বলছিলেন টক টু দ্য অডিয়েন্স, ডোন্ট টক টু দ্য ইন্ডাস্ট্রি, দে আর টকিং টু দ্য অডিয়েন্স। তাদের যে অডিয়েন্স আছে, যে বেসটা আছে, তাদেরকে তারা কেটার করে তৈরি করেছে, দিনের পর দিন ধরে তারা তাদের সাথে কমিউনিকেট করছে এবং সেটা আমরা বক্স অফিসে ফলাফল দেখতে পাচ্ছি। তো এটাই বলা ছিল, এবং কন্টেন্ট নিয়ে পরীক্ষা নিরীক্ষা কন্টিনিউয়াসলি তারা করতে থাকে, বিভিন্ন ধরনের ছবি করতে থাকে। এরকম অনেক কমেন্টস আমি পাই যে আমি যেহেতু এই প্রোডাকশন হাউসে কাজ করেছি তাই জন্য আমি ভালো ভালো বলছি, এরকম লোকে কমেন্ট করে। আমি সেটার জন্য আমি একটা কথা আপনাদেরকে বলে দিই, আমি তাদের প্রচুর ছবি কিন্তু ব্যাশ করেছি, বলেছি আমার খারাপ লেগেছে, যেটা বলেছি সেটা নিয়ে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তারা সেই জিনিসটাকে কখনো মাঝে আনেনি যখন আমি কাজ করেছি। এবং দ্বিতীয় কথা হচ্ছে, আমি যখন দাবারুতে কাজ করছিলাম, রক্তবীজ কিন্তু সেই সময় রিলিজ করে, রক্তবীজের রিভিউ আপনারা গিয়ে চেক আউট করুন, সেখানেও কিন্তু আমি নেগেটিভ পয়েন্টস বলেছি, তা সত্ত্বেও কিন্তু আমাদের সেই জিনিসটা নিয়ে কোনো আলোচনা হয়নি, আমি কিন্তু কখনো প্রেশারাইজ করিনি। এবং আপনারা যে কোনো রিভিউয়ারকে জিজ্ঞেস করে দেখতে পারেন, উইন্ডোজ প্রোডাকশন কিন্তু রিভিউ ম্যানিপুলেশন জীবনে করে না। কোনো ইউটিউবারকে ফোন করে তাকে বলা যে এটা চেঞ্জ করে দাও, ওটা চেঞ্জ করে দাও, কোনো দিনও তারা করেন না। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল যে আমি এই প্রোডাকশন হাউসে কাজ করতে পেরেছি, শিবপ্রসাদ মুখার্জির সাথে কাজ করতে পেরেছি, আমি অনেক কিছু শিখেছি, জেনেছি, এবং হি হ্যাজ taught me one thing, যে never ever compromise your story for the actor, never ever, যে যা লিখেছো মানে স্টিক টু দ্যাট, চেঞ্জ করো না অ্যাক্টরের জন্য, অ্যান্ড ট্রাস্ট ইন ইউর কন্টেন্ট। এবং এতটা কাছ থেকে অবজার্ভ করতে পেরেছি বলে এই যে ব্যাপারগুলো আপনাদেরকে আমি শেয়ার করছি, এটা তাই জন্যই আমি শেয়ার করতে পারছি, যেহেতু আমি কাছ থেকে অবজার্ভ করেছি বলে, অ্যান্ড ইট ইজ এ রিমার্কেবল জার্নি। সো তাদের ছবি আসছে বহুরূপী, আমার মনে হলো এই পার্টিকুলার বিষয়টা নিয়ে কথা বলা উচিত। তো আপনাদের কেমন লেগেছে এই ভিডিওটা, একটু অন্য ধরনের ভিডিও হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।